আজকে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আপনার মাসিকটা বা পিরিয়ডটা কি আসলেই স্বাভাবিক? একটু ভেবে উত্তর দিবেন। শুধু প্রতি মাসে হচ্ছে কিনা সেটা না। আমি জানতে চাই যে আপনি কি নিশ্চিত যে আপনার পিরিয়ডটা বা আপনার মাসিকটা স্বাভাবিকভাবে হচ্ছে? কারণ প্রতিদিন আমার ক্লিনিকে আমি অনেক মহিলাদেরকে ট্রিট করি যারা মাসের পর মাস, বছরের পর বছর অনেক কষ্ট পাচ্ছেন মাসিকের কারণে। অনেকের হয়তো অনেক হেভি ব্লিডিং হচ্ছে, অনেকের হয়তো এক মাসে 2-3 বার করে মাসিক হচ্ছে, অনেকের হয়তো মাসিক একবার শুরু হলে প্রায় 10-15 দিন ধরে ব্লিডিং হচ্ছে। অনেকে হয়তো এত ব্যথা যন্ত্রণা দিয়ে পার করছেন যে অফিসে যেতে পারছেন না বা স্কুলে কলেজে পড়াশোনা করতে পারছেন না ঠিক মতন। কিন্তু যখন আমি ওনাদের জিজ্ঞেস করি যে এতদিন ধরে চিকিৎসা নেননি কেন, বেশিরভাগ সময় আমি যে উত্তরটা পাই সেটা হচ্ছে, ম্যাম আমি তো ভেবেছি এটাই স্বাভাবিক। এবং এই কারণে আজকের এই ভিডিওটা, কারণ অনেক সময় আমাদের শরীর আস্তে আস্তে আমাদের কাছে সাহায্য চায়, কিন্তু আমরা সেটাকে স্বাভাবিক ভেবে উড়িয়ে দিই। আজকের ভিডিও শেষে আপনি 3টি গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারবেন। স্বাভাবিক মাসিক বলতে বা নর্মাল পিরিয়ড বলতে আমরা কি বুঝাই, কোন লক্ষণগুলো বা সাইন্সগুলো কখনোই অবহেলা করা উচিত না, যদি কোনো কারণে সমস্যা থাকে তাহলে কি ধরনের চিকিৎসার উপায় আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর নবিলা নূর, ইউরোগাইনোকোলজিস্ট এবং পেলভিক রিকনস্ট্রাকটিভ সার্জন, আমেরিকা থেকে বলছি। আপনারা যারা নতুন আমার এই চ্যানেলটা জয়েন করেছেন, আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলো কাজে আসবে, অনেক কিছু শিখতে পারবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিদিন আমার ক্লিনিকে এমন অনেক মহিলাদের চিকিৎসা করি যারা হয়তো বছরের পর বছর কষ্ট পেয়েছে মাসিক বা পিরিয়ড রিলেটেড প্রবলেমসের জন্য, এবং হয়তো কাউকে কখনো জিজ্ঞেসও করেননি, হয়তো তারা জানতেন না যে এই ধরনের সমস্যার চিকিৎসা রয়েছে, বা লজ্জার কারণে অথবা ভুল ধারণার কারণে। আমার বিশ্বাস যে মেয়েদের শরীর নিয়ে লজ্জা নয়, অ্যাওয়ারনেস এবং সচেতনতাই হচ্ছে সুস্থতার প্রথম ধাপ। তাহলে চলুন শুরু করি। স্বাভাবিক মাসিক বা নর্মাল পিরিয়ড বলতে আমরা কি বুঝাই? প্রথমে একটা ভুল ধারণা ভাঙি। অনেকে ভাবেন যে প্রতি 28 দিন মানে এভরি 28 ডেজ যদি আপনার ব্লিডিং বা পিরিয়ড বা মাসিক না হয় তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আসলে বিষয়টা কিন্তু এরকম না। সব মেয়েদের শরীর কিন্তু আলাদা এবং সব মেয়েদের মাসিকের প্যাটার্নটাও মাঝে মাঝে একটু ভিন্ন হতে পারে। নর্মালি যদি আপনার মাসিক এভরি 21 দিন থেকে 35 দিনের মধ্যে হয়ে থাকে তাহলে সেটাকে আমরা নর্মাল বা সাধারণ ভাবি। অনেকের হয়তো ব্লিডিং 3 দিন হচ্ছে, অনেকের হয়তো 7 দিনও হচ্ছে, অনেকের হয়তো প্রথম 2 দিন একটু বেশি ব্লিডিং হচ্ছে, তারপর আস্তে আস্তে কমে যাচ্ছে। সো আপনার ব্লিডিং 3 দিন হচ্ছে কিন্তু হয়তো আপনার বান্ধবীর 7 দিন হচ্ছে, তার মানে একজনেরটা স্বাভাবিক অন্যজনেরটা না, সেটা কিন্তু না। দুজনেরই স্বাভাবিক হতে পারে। কিন্তু এমন যদি হয় যে আপনার ব্লিডিং এর সময় এত বেশি ব্যথা হচ্ছে যে আপনি বিছানা থেকে উঠতে পারছেন না বা কাজকর্ম করতে পারছেন না, বা ধরেন ব্লিডিং আপনার 3 থেকে 7 দিনের মতো না থেকে প্রায় 10-15 দিন, ইভেন আরো বেশি সময়ের জন্য হচ্ছে, আপনি পিরিয়ডের সময় এত দুর্বল হয়ে যান যে মনে হচ্ছে মাথা ঘুরিয়ে পড়ে যাবেন, এই জিনিসগুলো যদি হয়ে থাকে, হয়তো অনেকদিন ধরেই হচ্ছে কিন্তু আপনি হয়তো ভাবছেন এটাই হয়তো স্বাভাবিক আমার জন্য, সেটাও কিন্তু ঠিক না। তাহলে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটা হচ্ছে কখন বুঝবেন যে আপনার মাসিকটা বা মেন্সিসটা বা পিরিয়ডটা নর্মাল নয়। আমি কতগুলো সিনারিও ডিসকাস করব। এই সমস্যাগুলো যদি হয়ে থাকে তাহলে অবশ্যই একজন ভালো বা এক্সপিরিয়েন্স গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন। প্রথমত হচ্ছে যখন আপনার পিরিয়ড হয় তখন ঘন্টায় পুরো প্যাডটা একেবারে সোক হয়ে বা ভিজে যায়। 2 নম্বর হচ্ছে যে বড় বড় রক্তের জমাট বা ক্লটস বের হচ্ছে। 3 নম্বর 7 দিনের বেশি রক্তপাত হচ্ছে, এবং যখন রক্তপাত হচ্ছে তখন খুবই দুর্বল হয়ে যাচ্ছেন। 4 নম্বর মাসে একবারের চেয়ে বেশি 2 বার বা মাঝে মাঝে 3 বারও পিরিয়ডের মতন ব্লিডিং হচ্ছে। 5 নম্বর 3 মাসেরও বেশি সময় ধরে মাসিক হচ্ছে না। 6 নম্বর সহবাসের পরে সবসময় ব্লিডিং হচ্ছে বা ব্যথা হচ্ছে। 7 নম্বর মেনোপজের পরে, মানে পিরিয়ড আপনার বন্ধ হয়ে গেছে 1 বছর ধরে এবং তারপরে হঠাৎ করে আবার ব্লিডিং শুরু হচ্ছে। এগুলো মানেই যে কোনো রকমের বড় সমস্যা বা ক্যান্সার বা কোনো রকম অ্যাবনর্মালিটি বা আপনার সার্জারি লাগবে সেটা কিন্তু না। তবে খেয়াল রাখবেন, এই সমস্যাগুলি যদি দেখা দেয় তাহলে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেবার চেষ্টা করবেন। এখন হয়তো আপনি ভাবছেন যে আচ্ছা ভালো কথা, এই সমস্যাগুলো আমি জানলাম শিখলাম, কিন্তু এগুলো হচ্ছে কেন? অ্যাবনর্মাল ব্লিডিং বা পিরিয়ড ঠিক মতো না হওয়ার অনেকগুলো কারণ হতে পারে। চলুন কয়েকটা কমন রিজনস বা কয়েকটা কমন কারণ নিয়ে একটু জেনে নিন। মাসিক স্বাভাবিক না হওয়ার প্রথম কারণ হতে পারে যেসব মেয়েদের PCOS রয়েছে বা পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম রয়েছে। PCOS কে এখন আমরা নতুন টার্মিনোলজিতে বলি PMOS, পলিএন্ডোক্রিন মেটাবলিক ওভেরিয়ান সিনড্রোম।
দুটো একই জিনিস, এবং এটা কি জিনিস, সেটা হচ্ছে একটা হরমোন রিলেটেড সমস্যা। যেসব মেয়েদের পিসিওএস এর সমস্যা আছে সেখানে আমরা দেখি যে ডিম্বাশয় থেকে প্রতি মাসে যে মেয়েদের ডিম্বাণু রিলিজ হয় সেখানে ডিম্বাণুটা ঠিক মতন বের হচ্ছে না, এবং এই কারণে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে, যেমন পিরিয়ড ঠিক মতো হচ্ছে না, ওজন বেড়ে যাচ্ছে, মুখে ব্রণ হয়ে যাচ্ছে বা অতিরিক্ত লোম হয়ে যাচ্ছে। ভালো খবর হলো এর চিকিৎসা রয়েছে, এবং আপনারা যদি চান যে আমি পিসিওএস বা পিএমওএস নিয়ে আরো ডিটেলসে ভিডিও করি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সেকেন্ড কারণ হচ্ছে যেসব মহিলাদের বা মেয়েদের থাইরয়েডের সমস্যা রয়েছে। থাইরয়েড হচ্ছে ছোট্ট একটা অর্গান যেটা কিনা আমাদের গলার এই জায়গাটাতে থাকে। এই অর্গানটা আমাদের থাইরয়েড হরমোনটা রিলিজ করে, এবং এই থাইরয়েড হরমোনটা আমাদের শরীরের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করে। তাই যখন থাইরয়েডের সমস্যা দেখা যায় মেয়েদের, সেটা হাইপোথাইরয়েডও হতে পারে বা হাইপার থাইরয়েডিজমও হতে পারে, তখন অনেক সময় পিরিয়ডের সমস্যা আমরা দেখতে পারি। এবং এই কারণে যখন আমরা ব্লাড টেস্ট করি যে পিরিয়ড কেন ঠিক মতন হচ্ছে না, অনেক সময় কিন্তু আপনি দেখবেন আপনার ডাক্তার থাইরয়েড টেস্ট করতে বলে। তৃতীয় কারণ হচ্ছে যাদের ফাইব্রয়েডের সমস্যা রয়েছে। ফাইব্রয়েড কি জিনিস? সহজ বাংলায় বলতে হলে ফাইব্রয়েড হচ্ছে ছোট্ট একটা টিউমার যেটা কিনা আপনার জরায়ু বা ইউটেরাসের মাংসপেশিতে দেখা দেয়। এবং ফাইব্রয়েড আমরা যদিও টিউমার বলি, এটা কিন্তু ক্যান্সার না। ইনফ্যাক্ট দ্য ইজিয়েস্ট ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট ইট, মানে সহজভাবে যদি আপনি বুঝতে চান, এটা ছোট্ট একটা মাংসপেশির একটা গুটি যেটা কিনা ছোটও থাকতে পারে এবং এটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যেতে পারে। এবং ফাইব্রয়েডের কারণে অনেক সময় দেখা যায় যে ব্লিডিংটা অনেক হেভি হচ্ছে বা অনেক ব্যথা হচ্ছে, স্পেশালি তলপেটে, কারণ যেহেতু এটা জরায়ুর মধ্যে হয়, জরায়ুটা আমাদের তলপেটে রয়েছে। ফাইব্রয়েড হলেই যে ট্রিটমেন্ট সার্জারি সেটাও কিন্তু ঠিক না। অনেক সময় ফাইব্রয়েড আমরা শুধু অবজার্ভ করে থাকি, এবং ফাইব্রয়েডের ব্যাপারে যদি আপনারা ডিটেলসে জানতে চান আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। নেক্সট কারণটা হচ্ছে অ্যাডেনোমায়োসিস। অ্যাডেনোমায়োসিস বলতে কি বোঝায়? অ্যাডেনোমায়োসিস হচ্ছে আমাদের জরায়ুর ভিতরে যে লাইনিংটা, যেটাকে আমরা নর্মালি বলে থাকি এন্ডোমেট্রিয়াম, সেই ভিতরের লাইনিংটা যখন জরায়ুর মাংসপেশিতে ছড়িয়ে যায় সেই কন্ডিশনটাকেই আমরা বলি অ্যাডেনোমায়োসিস। এবং অ্যাডেনোমায়োসিসের সমস্যা হয় কেন? অ্যাডেনোমায়োসিস যেসব মহিলাদের আছে তাদের পিরিয়ডের সময় তারা অসম্ভব ব্যথা অনুভব করেন এবং অনেক সময় হেভি ব্লিডিংও হতে পারে। যেহেতু জরায়ুর মাংসপেশিতে সমস্যাটা রয়েছে, অনেক সময় আমরা দেখি পিরিয়ডের সময় সেই জরায়ুটা অনেক বড় হয়ে যায় এবং সেজন্য মেয়েরা অনেক ব্যথা বা ডিসকমফোর্ট ফিল করতে পারেন। 6 নম্বর কারণ, স্পেশালি যেসব মেয়েরা বিয়ে হয়ে সহবাস করেছেন, অলওয়েজ খেয়াল রাখবেন যে হয়তো আপনার পিরিয়ড ঠিক ছিল, হঠাৎ করে অ্যাবনর্মাল হচ্ছে বা পিরিয়ডের মাঝে আবার ব্লিডিং হচ্ছে, অবশ্যই কিন্তু একটা প্রেগনেন্সি টেস্ট করবেন। বিকজ অনেক সময় কিন্তু মেয়েরা জানেও না যে তারা প্রেগনেন্ট হয়ে গেছেন, হয়তো ভাবছে যে এটা আমার পিরিয়ড অ্যাবনর্মাল হচ্ছে, তাই অবশ্যই প্রেগনেন্সি টেস্ট করবেন। আরেকটা কারণ হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস হচ্ছে এমন একটা সমস্যা যেটা কিনা আমাদের জরায়ুর ভিতরে যে লাইনিংটা, যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম, সেই এন্ডোমেট্রিয়ামটা শুধু জরায়ুর ভিতরে না থেকে জরায়ুর বাইরে বা অন্যান্য অর্গানের মধ্যে দেখা দিচ্ছে। এবং এই কারণে যখন আপনার পিরিয়ড হচ্ছে, সো তখন জাস্ট জরায়ুর ভিতরে ব্লিডিংটা না হয়ে আশেপাশে যেখানে এন্ডোমেট্রিয়ামের যে টিস্যুটা আছে সেখানে ব্লিডিং হচ্ছে। এবং এটার জন্য কি সমস্যা হয়? এটার কারণে অনেক সময় অনেক মেয়েরা দেখেন যে পিরিয়ডের সময় অসম্ভব ব্যথা হচ্ছে বা বাচ্চা নিতে সমস্যা হচ্ছে, বা আপনার পেটের ভিতরে অনেক স্কার টিস্যু বা এডহিশনস হয়ে গেছে। এডহিশনস মানে হচ্ছে যে একটা অঙ্গের সাথে আর একটা অর্গান লেগে গেছে এবং সবকিছু স্টাক হয়ে একদম আঠার মতন সবকিছু একটার সাথে একটা লেগে গেছে। এন্ডোমেট্রিওসিস একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এটা নিয়েও আমি একটা সেপারেট ভিডিও বানাবো, অবশ্যই সেটা দেখবেন। নেক্সট রিজনটা হচ্ছে বয়সের পরিবর্তন। স্পেশালি যেসব মেয়েরা পেরিমেনোপজ বা মেনোপজের কাছাকাছি চলে যাচ্ছেন, ইউজুয়ালি এটা আমরা দেখি যে 40 বছর যখন পার হয়ে যায় তখন পেরিমেনোপজের টাইমটা শুরু হয়, এবং সেই সময়টা অনেকে দেখেন যে পিরিয়ডটা একটু পরিবর্তন হয়েছে। এখন হয়তো আগের চেয়ে একটু বেশি ব্লিডিং হচ্ছে, বা হয়তো দেখা যাচ্ছে যে মাসিক একবারের চেয়ে 2 বার ব্লিডিং হচ্ছে। অনেক সময় দেখা যায় মাসিক 2-3 মাস না হয়ে কিছুদিন পরে আবার অনেক হেভি ব্লিডিং হচ্ছে। এবং মেনোপজ হচ্ছে যে আপনার পিরিয়ডটা 12 মাস, মানে প্রায় 1 বছর হয়নি। 1 বছর পিরিয়ড না হওয়ার পর যদি আপনার কোনো সময় আবার দেখেন যে আবার রক্তপাত হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এটাকে অবহেলা করবেন না। কারণ সেই সব মহিলাদের ক্ষেত্রে আমাদের অবশ্যই ইনভেস্টিগেট করতে হবে এবং জানতে হবে যে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা। কারণ একবার যখন আপনি মেনোপজে চলে গেছেন, তারপরে কিন্তু আপনার ব্লিডিং হওয়ার বা মাসিক হওয়ার বা মেন্সেস হওয়ার কোনো কারণ নেই।
এবং ফাইনালি অনেক ধরনের ওষুধ আমরা মাঝে মাঝে খেয়ে থাকি, যেটার কারণেও কিন্তু ব্লিডিং এর সমস্যা দেখা দিতে পারে। স্পেশালি যারা ব্লাড থিনার খান। ব্লাড থিনার হচ্ছে যেসব ওষুধে আপনার রক্তটাকে একটু পাতলা করে দেয়, বা কোনো রকম হরমোনাল ওষুধ যারা খাচ্ছেন, সে কারণে কিন্তু আপনার পিরিয়ড বা মাসিকে সমস্যা দেখা দিতে। তাহলে নেক্সট প্রশ্ন হচ্ছে, আপনি যদি আমার ক্লিনিকে আসেন তাহলে আমি কি কি টেস্ট করব এটা জানতে যে আপনার সমস্যাটা কি। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, সব পেশেন্টদের কিন্তু সবকিছু পরীক্ষা করতে হবে না। আপনার এক্সাক্ট সমস্যার উপর নির্ভর করে, আপনার এক্সাক্ট হিস্ট্রির উপর নির্ভর করে আপনার ডাক্তার রেকমেন্ড করবেন যে কোন টেস্টগুলো আপনার জন্য নেসেসারি। কমন কতগুলো জিনিস আমরা যেমন অলওয়েজ টেস্ট করি, স্পেশালি যাদের রক্তপাত বেশি করে হচ্ছে বা অনেক হেভি ব্লিডিং হচ্ছে, সিবিসি যেটাকে আমরা বলি ব্লাড কাউন্টটা। ব্লাড কাউন্ট থেকে আমরা জানতে পারি যে কোনো অ্যানিমিয়া আছে নাকি বা রক্ত শূন্যতা হচ্ছে নাকি, হরমোন রিলেটেড কোনো চেঞ্জেস হচ্ছে নাকি। এর জন্য আমরা মাঝে মাঝে থাইরয়েড টেস্ট করে থাকি বা ইভেন হরমোনাল টেস্টও করে থাকি, এবং প্রয়োজন হলে আল্ট্রাসাউন্ড করে আমরা দেখি যে জরায়ুটা বা ডিম্বাশয়ে কোনো রকম সমস্যা আছে কিনা। এবং ডিপেন্ডিং আপনার আল্ট্রাসাউন্ডের রেজাল্টটা কি, মাঝে মাঝে আপনার জ্বরের ভিতরে যে লাইনিংটা, যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম, সেখানের বায়োপসিও আমরা করতে পারি। এবার তাহলে আমরা আসি যে ব্যাপারটা দিয়ে সবাই জানতে চান, এবং সেটা হচ্ছে এই সমস্যাগুলোর চিকিৎসা কি। অনেকেই হয়তো ভাবেন যে মাসিক বেশি হচ্ছে বা ফাইব্রয়েড আছে বা কোনো টিউমার আছে, তার মানে নিশ্চয়ই একটা বড় সার্জারি করতে হবে বা হয়তো হিস্টেরেক্টমি বা জরায়ু ফেলে দিতে হবে। একদমই না। চিকিৎসা ইউজুয়ালি ডিপেন্ড করে যে কি কারণে আপনার এই সমস্যাটা হচ্ছে সেটার উপরে, এবং সব সমস্যারই ট্রিটমেন্ট যে সার্জারি সেটা কিন্তু ঠিক না। যদি হরমোনের সমস্যা হয় তাহলে আমরা মাঝে মাঝে হরমোনাল পিলস দিতে পারি। যাদের হয়তো অনেক বেশি হেভি ব্লিডিং হচ্ছে এবং এই কারণে অ্যানিমিয়া হয়ে যাচ্ছে বা আপনি অনেক দুর্বল হয়ে পড়ছেন, তখন আমরা আয়রন ট্যাবলেটস দিতে পারি। যদি পিসিওএস এর সমস্যা থাকে তাহলে আপনার হরমোনকে রেগুলেট করার জন্য আমরা ওষুধ দিতে পারি। ওজন কমানোর জন্য রেকমেন্ডেশন করতে পারি নিউট্রিশাস খাবার বা ডায়েট চেঞ্জেস বা লাইফস্টাইল চেঞ্জেস বা ওয়েট লসের জন্য আপনাকে সাজেস্ট করতে পারি। যাদের ফাইব্রয়েডের সমস্যা, ডিপেন্ডিং আপনার ফাইব্রয়েডের সাইজটা কত বড়, এটা কি কোনো ছোট ফাইব্রয়েড নাকি বড় ফাইব্রয়েড, অনেক সময় কিন্তু আমরা অবজারভেশনও করতে পারি। তাই অলওয়েজ খেয়াল রাখবেন, জাস্ট বিকজ হয়তো আপনার পরিচিত কারো যার পিরিয়ডের সমস্যা হচ্ছে বা মাসিকের সমস্যা হচ্ছে, তাকে ডাক্তার একরকম ট্রিটমেন্ট বলেছে বলে যে আপনার জন্যও সেটা প্রযোজ্য, সেটা কিন্তু না। তবে কয়েকটা জিনিস নিয়ে আমি একটু বলবো, যে যেসব মহিলাদের মেনোপজের পরে ব্লিডিং হচ্ছে সেটা কিন্তু আমরা লাইটলি নিই না। সেসব ক্ষেত্রে ইউজুয়ালি আমার প্র্যাকটিসে যখন আমি এই সমস্যাটা দেখি, তখন আমি ইউজুয়ালি একটা আল্ট্রাসাউন্ড অর্ডার দিই, এবং আল্ট্রাসাউন্ডে যদি আমার মনে হয় যে জরায়ুর লাইনিংয়ে কোনো রকম সমস্যা আছে, তাহলে বায়োপসি অবশ্যই করতে হবে। কারণ মেনোপজের পরে যেসব মহিলাদের ব্লিডিং হচ্ছে সেটা কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের লক্ষণ হতে পারে। বলছি না যে সবারই এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আছে, বাট সেটা একটা লক্ষণ হতে পারে, এবং তাই বায়োপসি করাটা খুবই জরুরি। তাহলে চলুন এখন মাসিক নিয়ে 3টি ভুল ধারণা আমরা ভাঙি। প্রথম ভুল ধারণা, মাসিক মানে ব্যথা তো হবেই। হ্যাঁ, হালকা ব্যথা স্বাভাবিক হতে পারে, কিন্তু আপনার ব্যথাটা যদি এত বেশি গভীর হয় যে আপনি অফিসে কাজ করতে পারছেন না, এমনকি বিছানা থেকে উঠতে পারছেন না, স্কুলে কলেজে যেতে পারছেন না, তাহলে সেটা কিন্তু নর্মাল না। অবশ্যই একজন এক্সপার্ট গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন। ভুল ধারণা নাম্বার 2, হ্যাঁ আমার মায়েরও এরকম সমস্যা ছিল তাই আমার জন্য হয়তো এটা হচ্ছে। একই পরিবারে জাস্ট বিকজ আপনার মা, বড় বোন বা ইভেন নানিরও এই ধরনের সমস্যা ছিল বলে যে আপনাকেও এই সমস্যা দিয়ে ভুগতে হবে, সেটাও কিন্তু ভুল ধারণা। এখনকার যুগে আমাদের অনেক ধরনের ডায়াগনোসিস আমরা করতে পারি, অনেক ধরনের ট্রিটমেন্ট আমরা পেশেন্টদেরকে অফার করতে পারি, যেটা হয়তো আগে পারতাম না। ভুল ধারণা নাম্বার 3, মাসিকের সমস্যা হলে জরায়ু ফেলে দিতে হবে, সেটাও কিন্তু ঠিক না। জরায়ু ফেলে দেওয়ার যে সার্জারিটা আমরা করে থাকি সেটাকে আমরা বলি হিস্টেরেক্টমি। হ্যাঁ, হিস্টেরেক্টমির অনেকগুলো কারণ হতে পারে। যেসব মহিলাদের হয়তো ব্লিডিং বেশি হচ্ছে কারণ ফাইব্রয়েড রয়েছে, যে টিউমারটা অনেক বড় হয়ে গেছে, বা অ্যাডনোমায়োসিস রয়েছে এবং এর জন্য বিয়ের সময় অসম্ভব ব্যথা করছে যে আপনি নর্মাল অ্যাক্টিভিটিস বা নর্মাল এভরিডে লাইফ ঠিক মতো চালাতে পারছেন না, সেই ক্ষেত্রে হয়তো আমরা সার্জারি রেকমেন্ড করতে পারি। তবে সার্জারির আগে অনেক কিন্তু নন সার্জিক্যাল অপশনস আমাদের রয়েছে, যেমন হরমোনাল ট্রিটমেন্টস বা পিলস আমরা রেকমেন্ড করতে পারি। এছাড়াও আইওডি বলে একটা জিনিস আছে যেটা কিনা ইন্ট্রা ইউট্রাইন ডিভাইস, যেটা আমরা একটা অফিস বেসড প্রসিডিওর, যেটা দিয়ে অনেক সময় অ্যাবনর্মাল ব্লিডিং এ সাহায্য হতে পারে। জ্বরের সংরক্ষণ করেও আমরা অনেক ধরনের সার্জারি করতে পারি। তাই আপনাদেরকে বলছি যে সার্জারি লাগবে এই ভয়ে চিকিৎসা নিচ্ছি না, সেটা কিন্তু করবেন না। আজ এই ভিডিওটা থেকে যদি আপনি একটা বিষয় মনে রাখেন, তাহলে সেটা হলো অস্বাভাবিক মাসিক স্বাভাবিক নয়। বছরের পর বছর কষ্ট বা ব্যথা সহ্য করেছেন, তাই বলে এখনো সহ্য করতে হবে, সেটা কিন্তু ঠিক নয়। আমি সবসময় পেশেন্টদেরকে বলি যে মাসিক কিন্তু আপনার বডির একটা ভাইটাল সাইন্সের মতন।
সেটা বলতে আমরা কি বুঝাই, যেমন আপনার ব্লাড প্রেশার বা হার্ট রেট, এই জিনিসগুলো যেমন আমরা ডাক্তাররা ইউজুয়ালি মেজার করি এটা জানার জন্য যে আপনার শরীর ঠিক মতো কাজ করছে কি না। আপনার যখন মাসিকে বা এভরি মান্থের ব্লিডিং এর প্যাটার্নটা যখন আগের থেকে একটু ভিন্ন হয়ে যাবে বা একটু অ্যাবনর্মাল হয়ে যাবে, তাহলে সেটা কিন্তু আপনার বডি আপনাকে একটা সাইন দিচ্ছে যে কোনো না কোনো একটা সমস্যা রয়েছে, যেটাকে ইভ্যালুয়েট করতে হবে বা জানতে হবে কেন হচ্ছে। এবং ভালো খবর হলো যে মাসিকের সমস্যার যে কারণেই হোক না কেন তার সব ধরনের ট্রিটমেন্ট এখন আমাদের কাছে রয়েছে। তাই লজ্জা পাবেন না, চুপ থাকবেন না এবং এটার স্বাভাবিক ভেবে কষ্ট পাবেন না। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি মনে হয় আপনার এখান থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই চুপ থাকবেন না, ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ফ্যামিলিতে যারা আছেন, মা বোন, ফ্রেন্ডস, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কারণ আমাদের সবারই জানা উচিত নিজের শরীরের সম্পর্কে। এবং প্রতি সপ্তাহে যদি আপনারা আরো নতুন নতুন টপিকসে, মেয়েদের হেলথ রিলেটেড টপিকসে ব্যাপারে জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আগামী সপ্তাহে আমরা ভিডিও বানাবো PCOS, পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম, সেটা কি, কেন হয় এবং তার ট্রিটমেন্টগুলো কি, সেই ব্যাপারগুলি নিয়ে জানবো। তাহলে আজকের মতন এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পেলভিক হেলথের প্রতি যত্নশীল হবেন। আসসালামু আলাইকুম।